हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কাল থেকে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম বিতরণ শুরু। তো আপনারা সকলেই জানেন যে কাল থেকে যেহেতু ফর্ম বিতরণ শুরু হবে এবং তারপর ফর্মটা পূরণ করতে হবে। তো এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে সেই তথ্যটাই তুলে ধরার চেষ্টা করব একদম ডিটেলস, যে যারা ফর্মটা ফিল আপ করবেন বা পূরণ করবেন অবশ্যই তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। কারণ একবার ফর্ম যদি আপনারা ভুলভাবে পূরণ করে ফেলেন বা সেটা যদি ফিল আপ করার পর জমা করে দেন এবং কোনো যদি ভুল থাকে, তাহলে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের যে পয়সা সেটা কিন্তু আপনারা পাবেন না। সাথে সাথে যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাদেরও কিন্তু বাতিল হয়ে যাবে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা। কারণ আপনারা সকলে জানেন যে একটা বিষয়, যে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ করার পর তারপরে আর কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা পান সেটা কিন্তু পাবেন না, শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন, অর্থাৎ যাকে বলা হয় ট্রান্সফার। এটা আমি আগেও ভিডিওটা দিয়েছি যে কীভাবে ট্রান্সফার হবে, কী বিষয়ে সেটা বলেছি। তো যেহেতু 3 মাস সময় রয়েছে ফর্ম ফিল আপের, 3 মাসের মধ্যে আপনারা লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু পাবেন এবং 3 মাসের মধ্যে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো যেহেতু কাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তাই সকলের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ এই বিষয়গুলো যদি না জানেন বা এইভাবে যদি ফর্ম ফিল আপটা না করেন, তাহলে আপনাদের ফর্মটা তো বাতিল হবেই, সাথে সাথে অনেক কিছু খোয়াতে হতে পারে, যেটা হচ্ছে সবথেকে মূল বিষয়, যে আপনি আপনার পরিবারের যে 3000 টাকা গুরুত্বপূর্ণ পয়সা সেটা কিন্তু আপনারা পাবেন না। তো চলুন কীভাবে ফিল আপ করবেন একদম ডিটেলস দেখাবো। তো ভিডিওটা শুরু করার যে সকলকে বলবো যে এই যে তথ্যগুলো দিচ্ছি এটা সবই কিন্তু কাল্পনিক, কোনোভাবেই কেউ সিরিয়াসলি নেবেন না এবং এইভাবেই ফিল আপ করবেন যেগুলো বলা হচ্ছে সেগুলো। তো এই কাজগুলো করুন, এইভাবে ফিল আপ করুন, 100% আপনার টাকা কিন্তু ঢুকবে। তো ভিডিওটা শুরু করছি। সকলে ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি গ্রো করার জন্য, চ্যানেলের পাশে থাকার জন্য, চ্যানেলের মেম্বার হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। তো দেখুন, এই হচ্ছে ফর্ম, যেখানে 12 পাতার যে ফর্মটা সেটা দেওয়া হয়েছে, যেখানে অন্নপূর্ণা যোজনার পারিবারিক যে তথ্য সংগ্রহের ফর্ম এখানে বলা রয়েছে। প্রতিটি বিভাগে কিন্তু স্পষ্ট করে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা পরিষ্কারভাবে চিহ্নিত করা রয়েছে এবং আবেদন এবং যাচাইকারী যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখবেন এবং প্রত্যেকটা বিভাগ কিন্তু বাধ্যতামূলক পূরণ করা। তো কিভাবে পূরণ করবেন সেটা একবার দেখুন। প্রথম যেটা বলা রয়েছে ক বিভাগের মধ্যে যেটা রয়েছে, একটা একটা বিভাগ বলছি, একদম ডিটেলসভাবে দেখুন। যে পারিবারিক পরিচয়, পারিবারিক পরিচয়ের মধ্যে রয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। আপনার এখানে ধরুন আমি যেটা দিয়েছি এটা কাল্পনিকভাবে, যে ধরুন অরিন্দম রায় বলে একজন ব্যক্তি রয়েছে, তিনি হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে এখানে অরিন্দম রায় লিখলেন। আমি বলবো সব থেকে যে এটা আপনারা ইংরেজিতে লেখার চেষ্টা করবেন, যার জন্য আপনার আধার কার্ড বা যারা মাধ্যমিক এইচএস পাস রয়েছেন তাদের অ্যাডমিট কার্ড দেখে আপনারা লেখার চেষ্টা করুন। এখানে অরিন্দম রায় হলো ওনার জন্ম তারিখ, যেমন দেওয়া রয়েছে প্রথমত ডেট, তারপরে মাস, তারপরে তারিখ, এটা কিন্তু উল্লেখ করলেন। নেক্সট তারপরে যেটা উল্লেখ করতে হবে সেটা কি না, পরিবারের প্রধানের লিঙ্গ কি, অর্থাৎ অরিন্দম রায় যেহেতু পুরুষ তাহলে এখানে পুরুষটাতে টিক করা হয়েছে। তারপর আসছে পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ এই যে অরিন্দম রায় ব্যক্তি যিনি রয়েছেন ওনার আধার নাম্বার, তো আধার নাম্বার এখানে দিলাম। তারপরে ডিজিটাল রেশন কার্ডের আইডি যদি থাকে, তাহলে ওনার যে ডিজিটাল রেশন কার্ডের আইডি সেটা কিন্তু এখানে ফিল আপ করলাম। ওনার যেহেতু RKSY1 এইভাবে করতে পারেন যেটা। এবার আসছে পরিবারের সদস্য সংখ্যা কত, তো এই অরিন্দম রায়ের পরিবারের মোট সদস্য সংখ্যা হচ্ছে 5 জন, ঠিক আছে। এবার আসছে ঠিকানা, ঠিকানা কি না, ঠিকানা গ্রাম বা শহর এখানে দেওয়া রয়েছে, ধরুন উত্তরপাড়া, পোস্ট উত্তরপাড়া, জেলা পূর্ব বর্ধমান এবং রাজ্য পশ্চিমবঙ্গ। এইভাবে আপনারা এটা ফিল আপ করলেন। এটা কিন্তু মনে রাখবেন যে স্থায়ী ঠিকানা কিন্তু আপনাকে দিতে হবে, এটা মনে রাখবেন, কোনো কাজের সূত্রে যেখানে থাকছেন সেটা নয়। এবার আসছে যোগাযোগ নাম্বার, একটা যোগাযোগ নাম্বার দেওয়া হয়েছে এখানে, এটা কিন্তু সমস্তটাই কাল্পনিকভাবে দেওয়া হচ্ছে, কেউ কিন্তু এটাতে সিরিয়াস নেবেন না, প্রথমবারেই বলছি, শুধুমাত্র ফিল আপ করার জন্য আপনাদের বিষয়টি তুলে ধরছি। এটা হলো যোগাযোগ নাম্বার। এবার আসছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, অর্থাৎ এই যে অরিন্দম রায় প্রথমত ওনার করলেন, নাম লিখলেন, তারপর ওনার জন্ম তারিখ যেটা রয়েছে, তারপরে লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি না ইনি হচ্ছেন পরিবারের প্রধান, এবং আধার নম্বর এটা দেওয়া হলো। এবার এসছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এটা হ্যাঁ করলেন। বয়স যদি 5 বছর কম হলে তাহলে তাদের আধার কার্ড না থাকলে না চিহ্নিত করবেন, যেহেতু পরিবারের প্রত্যেক সদস্যের বিষয়গুলো তুলে ধরছি। এবার আসছে সদস্য 1,
তিনি কে? না সুতপা রায়। সুতপা রায়কে? না এই যে অরিন্দম রায় ওনার কিন্তু স্ত্রী। তাহলে এখানে জন্ম তারিখ ওনার দিলাম, ওনার লিঙ্গ কি? মহিলা। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি? না ওনার স্ত্রী। এবং আধার নাম্বার, তো এখানে আধার নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে হ্যাঁ করা রয়েছে, যেহেতু উনি অ্যাপ্লাই করছেন কিসের জন্য? না অন্নপূর্ণা যোজনার জন্য। এবার আসছে সদস্য 2, যিনি হচ্ছেন কে? সৌম্য রায়। ওনার জন্ম তারিখ কত? না 10/9/2010। উনি পুরুষ। পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক কি? না অরিন্দম রায়ের পুত্র, তার জন্য পুত্র। আধার নম্বর হয়তো নেই, তার জন্য আপনি না করতে পারেন, থাকলে হ্যাঁ করতে পারেন। ঠিক আছে, এটা হলো প্রথম পেজের যে বিষয়। তারপরে ক বিভাগের আবার রয়েছে পরিবারের প্রধান সদস্য সংখ্যা। এবারে একইভাবে কন্যা, যেহেতু পরের জন রয়েছে একজনের নাম কন্যা হয়তো দিলেন, ঠিক আছে, তার ডিটেলস দিলেন। ঠিক একইভাবে 3 নম্বর যিনি সদস্য সঞ্জনা রায়, তিনি কিন্তু ওনার কন্যা, ওনার জন্মসাল যেটা দেওয়া রয়েছে, লিঙ্গ কি? আধার নাম্বার নেই, তাহলে না করলেন। ঠিক আছে, এবার আসছে সদস্য সংখ্যা 4, অনামিকা রায়, উনিও কিন্তু কন্যা, ওনারও জন্ম সালটা দেওয়া হলো, এবং যে লিঙ্গ সেটা আধার নাম্বার যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। এখানে হ্যাঁ থাকলে অবশ্যই আধার কার্ড নাম্বারটা দেবেন, হ্যাঁ করবেন না, আধার কার্ড নাম্বারটা দেবেন। এবার 5 নম্বর অনির্বাণ রায়, আরেকজন, উনিও কিন্তু পুত্র, পুরুষ লিঙ্গ, জন্মসাল এবং আধার নাম্বার থাকলে হ্যাঁ দিতে হবে, আর না থাকলে না করবেন। ঠিক আছে, এবার 10 নম্বরে যেটা বলা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য যেটা দেওয়া রয়েছে। তাহলে পরিবারের প্রধান যিনি রয়েছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন, সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। এবারে পরিবারের যে 1 নম্বর সদস্য সুতপা রায় রয়েছে, ওনার স্ত্রী, ওনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড। ঠিক একইভাবে যে কন্যা পুত্রগুলো রয়েছে তাদের ব্যাঙ্ক অফ বরোদা, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। একইভাবে প্রত্যেকটা ঘর কিন্তু ফিল আপ করবেন, যদি থাকে, না থাকলে ডাইরেক্ট আপনি এখানে কি করবেন? না 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 করে প্রত্যেকটাতে লিখে দিতে পারেন। ঠিক আছে, এবার একটা বিষয় আপনাদের বলে রাখি এখানে, যে প্রত্যেক যার অ্যাকাউন্টে আপনি হয়তো যার জন্য অ্যাপ্লাই করছেন, ওনার কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু করার জন্য থাকে, এবং সাথে সাথে যে নাম্বারটা, ফোন নাম্বারটা দিবেন, বা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, বা যে আধার কার্ড নাম্বারটা দেবেন, একটা ফোন নাম্বারের সাথে যেন লিঙ্ক থাকে আধার কার্ডের, ওই নাম্বারের সাথে যেন ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক যেটা সেটা কিন্তু থাকে। ঠিক আছে, এত দূর গেল। এবার আসছে কি? না এবার আসছে এপিক নাম্বার বিষয়, অর্থাৎ এপিক নাম্বার তথ্য আপনাকে দিতে হবে। ভোটার কার্ড, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি যিনি, ওনার এপিক নাম্বার দিলেন, বিধানসভা ক্ষেত্র নামটা দিলেন, এখানে বর্ধমান দক্ষিণ দেওয়া রয়েছে, এবং অংশ নম্বর 125 এভাবে উল্লেখ করলেন। ঠিক একইভাবে ওনার স্ত্রীর যদি রয়েছে, ওনার স্ত্রীর দিলেন ডিটেলস একদম। ওনার স্ত্রী যদি কোনো কারণবশত হয়তো ভোটার কার্ড ট্রান্সফার হয়নি, বাপের বাড়িতে রয়েছে, তাহলে যেটা রয়েছে সেটাই কিন্তু আপনি উল্লেখ করবেন। ঠিক আছে, এবার ঠিক একইভাবে যদি পুত্রদের যদি থাকে, এখানে যেহেতু আমি প্রযোজ্য নয় বা কিছু ক্ষেত্রে প্রযোজ্য হিসাবে দিয়ে দিয়েছি, তো সেই হিসাবে আপনার যদি যার যার থাকবে দেবেন, না থাকলে ডাইরেক্ট প্রযোজ্য নয় বা না বলে লিখে দিলেন NA করে। ঠিক আছে, এবার আসছে 12 নম্বর বিভাগ কি বলা রয়েছে? না যে অসংরক্ষিত যে বিষয়গুলো, যে যাদের হয়তো যে কাস্ট রয়েছে সেই কাস্ট হিসাবে ফিল আপ করলেন, অর্থাৎ ইউআর রয়েছেন ইনারা, তার জন্য ইউআর হিসাবে ফিল আপ করা হয়েছে। যদি ইউআর না থাকেন, অন্য কোনো কাস্ট থাকেন, অবশ্যই তাহলে তার শংসাপত্র আপনাকে দিতে হবে। আর এত দূর যে বললাম, এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড, এগুলোর কিন্তু প্রত্যেক ব্যক্তি যাদের যাদের থাকবে হ্যাঁ করবেন, যাদের ডিটেলস দেবেন তাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটার জেরক্স কপি 1 কপি করে দেবেন, এবং সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করবেন। এবার আসছে খ বিভাগের মধ্যে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকির বিষয়। তো ডিজিটাল রেশন কার্ড আছে, অবশ্যই হ্যাঁ করা হয়েছে। কেমন রয়েছে? RKSY 1, সেটা কিন্তু আপনি টিক করলেন। ঠিক আছে, একদম সহজভাবে বোঝাচ্ছি, সকলে দেখুন ভিডিওটা, বুঝতে পারবেন। এবার আসছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ করা রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে কেমন? না RKSY 1। পরিবারটি রেশন দোকান থেকে কি মাসিক রেশন তুলছেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ করা রয়েছে। এটা গেল যে রেশন কার্ড বিষয়ক। এবার আসছে সম্পদ বিষয়ক। তো বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ, আমি এখানে হ্যাঁ করেছি। আপনি নাও করতে পারেন, হ্যাঁ করতে পারেন, আপনার ইচ্ছা যেটা রয়েছে সেই হিসাবে আপনি করলেন। এবার আসছে পারিবারিক জমির মালিকানা। তো অবশ্যই যিনি হেড অফ দ্য ফ্যামিলি হ্যাঁ করলেন। রেজিস্টার নথি, মিউটেশন কপি, যে কোনো বিষয় যেটা রয়েছে তার জেরক্স কিন্তু আপনাকে লাগবে। কার? না ফ্যামিলি অফ দ্য মেম্বার যিনি রয়েছেন তার। যদি না থাকে তাহলে অবশ্যই আপনি না করলেন। ঠিক আছে, এবার আসছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতক হিসাবে। তো আমি এখানে দিয়েছি 0.80 শতক।
রেজিস্টার নথি হিসাবে যেটা থাকবে সেটা কিন্তু আপনি দেবেন। এবার এসছে যানবাহন হিসাবে, আপনার পরিবারে কোনো কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে? না, তাহলে না করলেন। যদি হ্যাঁ থাকে তাহলে অবশ্যই গাড়ির সংখ্যাটা উল্লেখ করুন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করতে হবে, এবং সাথে সাথে আমি বলবো যে এর যে কপি সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। ঠিক আছে, এবার আসছে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা যদি থাকে তাহলে হ্যাঁ লিখলেন। হ্যাঁ থাকলে কী রয়েছে, বিমার অঙ্কটা কত, সাম এজাম্পট, প্রিমিয়াম বিবরণ কী, স্বাস্থ্যসাথী বা যে হোক সেই হিসাবে আপনি লিখতে পারেন। প্রত্যেক সদস্যের মধ্যে যার থাকবে তারটাই কিন্তু আপনারা এখানে দিবেন। ঠিক আছে, এবার আসছে আয় বা পেশা ঘ বিভাগে। তো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে থাকেন? তো অবশ্যই না থাকলে না, হ্যাঁ থাকলে হ্যাঁ। তো কারণ সাধারণ পরিবারের লোকেরা অ্যাপ্লাই করবে তাহলে না করবে। এখানে পরিবারের সদস্যদের প্যান কার্ড, তো প্যান কার্ড যার যার রয়েছে, যদি হেড অফ দ্য ফ্যামিলি থাকে তাহলে হ্যাঁ প্যান কার্ড নাম্বার আপনি দিবেন। এখানে আমি দিইনি, যার যার যতজনের রয়েছে পরিবার সদস্য যতজন রয়েছে 5 জনের মধ্যে যার যার থাকবে তাদের দিবেন, না থাকলে না লিখবেন। ঠিক আছে, এবার আসছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ কাজের ধরন কিভাবে। তো ধরুন পরিবারের যিনি হেড রয়েছেন তিনি অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, অর্থাৎ ব্যবসায়ী কোনো বোর্ডে আর কি, সেই হিসাবে আপনি এটা করতে পারেন। পারিবারিক শ্রমিক হতে পারে, যে কোনো একটা যেটা হবে সেটা দিতে হবে। এবং যদি সরকারি যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই সরকারি ক্ষেত্রে আপনার সেই উপযুক্ত ডকুমেন্টস লাগবে। প্রত্যেকটার একইভাবে ঠিক রয়েছে কর্মসংস্থানের ধরন, পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনিও, এবং বাকিদেরও এটাই কিন্তু করতে হবে একইভাবে। এতদূর পর্যন্ত গেল। এবার আসছে পরিবারের মাসিক আয় বা আয়কর সম্বন্ধিত যে সংখ্যার বিষয় বলা রয়েছে। তো পরিবারের মাসিক আয়ের সংখ্যা কত, 2 লাখ, হয়তো 20,000 কি 15,000 কি 10,000 যেমন সংখ্যা, এবং আনুমানিক আয়ের সংখ্যা কত সেটা। এবারে পরিবারের প্রধান যিনি তিনি কিসের সাথে যুক্ত, অর্থাৎ কৃষিকাজের সাথে, তাহলে কৃষিকাজ। এবং বাকি সদস্যদেরও একইভাবে হাউসওয়াইফ হতে পারে, তার স্বনিযুক্ত, বা না থাকলে কোনো না করতে পারেন, যেটা ইচ্ছা। এখানে আপনাদের যেটা প্রযোজ্য সেটা দেবেন, যদি প্রযোজ্য নয় তাহলে আপনি প্রযোজ্য নয় বলে লিখবেন। যেমন এগুলোতে রয়েছে সঞ্জনা রায়, সৌম্য রায়, অনিক রায়, এদের কিন্তু হয়তো পুত্র, তাদের জন্য এদের নাই করা হয়েছে। এবার আসছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি যদি থাকে তাহলে অবশ্যই সেটা উল্লেখ করবেন। আইডির সংখ্যা যা রয়েছে, যা ইস্যু ডেট রয়েছে সেটা কিন্তু উল্লেখ করলেন। এভাবে বাকি সদস্যদের যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দেখুন না করে লিখে দিতে পারেন, না লিখতে পারেন প্রত্যেকটাতে, এভাবে বাকিদের ক্ষেত্রে। ঠিক আছে, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যেগুলো মূল ইম্পর্টেন্ট দরকার সেগুলো, না থাকলে প্রত্যেকটাতে এনে করে আপনারা যেতে পারেন। এবার আসছে এসআইআর বিষয় ভিত্তিতে, অর্থাৎ আপনার কি কোনো পরিবারের যিনি রয়েছেন তিনি হয়তো এসআইআরের সাথে কোনো ইয়েতে যুক্ত আছেন, বা ট্রাইব্যুনালে রয়েছেন, বা হয়তো নাম নথিভুক্ত এখনও পর্যন্ত হয়নি, তো যদি প্রযোজ্য নয় তাহলে না করবেন বা না লিখতে পারেন, এবং এখানে বাকিদেরও একইভাবে না করতে পারেন। ঠিক আছে, এটা গেল পয়েন্টটা। এবার হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। তো বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ এখানে লাগবে। সদস্য নম্বর 3 যিনি রয়েছেন, শিশু সংখ্যা 1 সঞ্জনা রায়, 4th শ্রেণী পড়ে, গৌরীপুর প্রাইমারি স্কুল, কেমন না সরকারি বিদ্যালয়ে পড়ে, এটা কিন্তু আপনি দিলেন। ঠিক একইভাবে পরের জনের জন্য কি না 2 নম্বর সঞ্জনা রায়, এটা হলো। তারপর আসছে কি পরের একজন রয়েছে অনিক রায়, ওনারও ডিটেলস দিলেন, কোন শ্রেণীতে পড়ে, 2য় শ্রেণীতে সরকারি বিদ্যালয়, এটা উল্লেখ করলেন। ঠিক একইভাবে অনামিকা রয় ইউকেজিতে পড়ে, হয়তো গৌরীপুর প্রাইমারি স্কুল সরকারি, এটাও উল্লেখ করলেন। এবার হচ্ছে শিশুদের টিকাকরণের বিষয়, অবশ্যই টিকাকরণ হয়েছে তাহলে হ্যাঁ করবেন, যাদের যাদের হয়েছে হ্যাঁ করতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার আসছে মূল বিষয়, সেটা হচ্ছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। এটা কিন্তু অনেকে প্রশ্নচিহ্ন করছেন। তো দেখুন আপনি বর্তমানে কি প্রকল্পের সাথে যুক্ত আছেন এবং ডিবিটি লিঙ্কের, তো অবশ্যই যারা লক্ষ্মী ভাণ্ডার, ঠিক আছে, স্বাস্থ্যসাথী যাদের ছিল তারা থাকতে পারে হয়তো, বা যে কিছু রয়েছে স্বাস্থ্যসাথী আমাদের রাজ্যে ছিল এতদিন, তাহলে স্বাস্থ্যসাথী রেশন সুবিধা পাচ্ছেন, এটা করতে পারেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন কি না, উজ্জ্বলা যোজনা, এই সমস্ত যারা যারা পেয়েছেন তাদের কিন্তু উল্লেখ করতে হবে। যারা পাননি তাদের ক্ষেত্রে না করবেন। পরিবারের বাকি এখানে আমি করে দিয়েছি, কিন্তু বাকিগুলো না করাই উচিত, যেহেতু ছোটো বাচ্চাদের তো কিছু নেই, তাহলে এক্ষেত্রে আপনারা না করবেন। ঠিক আছে, এবার আসছে মূল বিষয়, সেটা হচ্ছে ঘোষণা এবং সম্মতি। তো এখানে সম্মতি দিলেন, এবং অরিন্দম রায় যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি কিন্তু এখানে সইটি করলেন। এবার নিচে যে বিষয়টি সেটা হচ্ছে যে যিনি সরকারি আধিকারিক যিনি চেক করবেন, সেটা প্রত্যেকটা এটা কিন্তু আপনারা দেখে নেবেন আর চেক করে নেবেন। তো এই ছিল সম্পূর্ণ বিষয়টা। এখন মূল বিষয় হচ্ছে যে এক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস কী কী লাগবে, কী কী না। তো দেখুন প্রথমত যেটা একটা আমি বলছি,
মন দিয়ে একটু শুনে নিন। প্রথমত আধার কার্ড যাদের যাদের থাকবে প্রত্যেকের লাগবে, প্যান কার্ড যাদের থাকবে প্রত্যেকের লাগবে, ঠিক আছে। তারপরে রেশন কার্ড যাদের থাকবে প্রত্যেকের লাগবে, এই তিনটা গেল। তারপর আসছে ছোট্ট শিশুদের ক্ষেত্রে আচ্ছা কোয়ালিফিকেশানের ব্যাপারে মাধ্যমিক এইচএস যে যেটাই থাকুক না কেন তাদের যে কোয়ালিফিকেশান সেটা ডকুমেন্টস আপনারা দিলেন। আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটা কিন্তু যাদের দরকার পড়বে প্রত্যেকেরই দিতে পারেন। আচ্ছা আরেকটা বিষয় কি না, যে জমি সংক্রান্ত যে পর্চার ব্যাপারটা বলা হয়েছে সেটা। আচ্ছা আরেকটা কি না, গাড়ির যদি কোনো কাগজ থাকে 4 চাকা থাকে তো ঠিক আছে, না থাকলে না লিখবেন। আর বাকি যে মাসিক আয় ব্যাপারে এই সমস্ত কিছু তো দরকার নেই। বাচ্চাদের ক্ষেত্রে তাদের বিদ্যালয়ের পড়াশোনার যদি কোনো কাগজ থাকে ওটা দিতে পারেন। আর পোলিও কার্ড যদি থাকে অবশ্যই দিতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে, যেহেতু ছোটো শিশু বাচ্চাদের ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনারা দেবেন। আর প্রত্যেকটা ডকুমেন্টস আমি বলবো সেলফ অ্যাটেস্টেড করবেন, তারপরে কিন্তু জমা দেবেন। একদম ডিটেলসভাবে প্রত্যেকটা খুঁটিয়ে দেখবেন। ফিল আপ করার সময় অবশ্যই মন দিয়ে দেখবেন। আর ইংরেজিতে ফিল আপ করতে বলবো, এখানে বাংলা থাকলেও আপনারা ইংরেজিতে ফিল আপ করবেন, তাতে আপনাদের কিন্তু সুবিধা হবে। অনেক কিছু ইংরেজি বাংলা হয়তো মিক্স হয়ে যাবে, একটা একঘেয়েমি লাগবে বা একটা অন্যরকম দেখাবে, তার জন্য বলবো প্রত্যেকটা ইংরেজিতে করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ডাউট থাকে তার জন্য অবশ্যই কমেন্ট করবেন, যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের যে কোনো ওয়েস্ট বেঙ্গল স্কিম আপডেট বা যে কোনো কেস রিলেটেড ডিএ মামলা সংক্রান্ত বা নতুন পে কমিশন বা যে কোনো নিউজ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সঠিক সময়ে অথেন্টিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও বাকি সাথে শেয়ার অবশ্যই করবেন।